প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সহজ গণিতের পাঠশালায়। আমি শিক্ষক প্রসেনজিৎ বিশ্বাস তোমাদের সঙ্গে হাজির হয়েছি আজকে গণিতের উপর একটা ক্লাস নিয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্লাস 9-এর চ্যাপ্টার 3 লেখচিত্র, গ্রাফ, কোঅর্ডিনেট জিওমেট্রি সিস্টেমের। তো এইটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনায় ঢোকার আগে তোমাদেরকে অবশ্যই বলবো যে যেহেতু এটা থিওরি ক্লাস, তোমরা মন দিয়ে ব্যাপারটাকে বুঝবে এবং যেখানে বুঝতে পারবে না আমাকে অবশ্যই কমেন্ট করবে, পাশাপাশি নোট করবে যেখানে নোট করার মতো মনে করবে। আমরা জিওমেট্রির কনসেপ্টটাকে ঢোকার আগে কিছু অভিজ্ঞতা যেগুলো আমরা নিচু ক্লাসে শিখেছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগাবো। তার মধ্যে একটা হচ্ছে জিওগ্রাফির অভিজ্ঞতা। তোমরা দেখবে যে আমরা কোনো একটা জায়গার যখন পজিশন বের করি অর্থাৎ অবস্থান বের করি পৃথিবীর বুকে, যে ভূগোলে আমরা দেখেছো কোনো একটা জায়গার অবস্থান বের করি, সেই শহরটা যদি মনে করি বোর্ডটা পুরো হচ্ছে একটা পৃথিবীর মানচিত্র। সেখানে যদি আমরা একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে চাই, অবস্থান নির্ণয় করতে চাইলে তোমরা দেখবে যে দুটো নাম্বার লেখা থাকে। একটা মনে করো এই 27 ডিগ্রি, আর একটা মনে করো 88 ডিগ্রি, এরকম লেখা থাকে। এর দ্বারা কি বুঝি? এর দ্বারা বুঝি যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দ্বারা একটা বিন্দুর অবস্থান বুঝি। আমি যদি এটাকে খোলামেলায় ভাবে বলি যে পৃথিবীর কোনো একটা জায়গার যদি অবস্থান আমাদের বের করতে হয়, এখন আমরা খুব সহজেই বের করতে পারি, জিপিএস এর মাধ্যমে বের করতে পারি, কিন্তু একটা সময় কিন্তু জিপিএস ছিল না। তো জিপিএস এর কাজ কি? জিপিএস এর কাজ হচ্ছে কোন একটা বিন্দুর পৃথিবীর বুকে সঠিকভাবে অবস্থানটা বের করা। যেমন আমরা দৈনন্দিন জীবনে যেটা করে থাকি, ধরো যে কেউ আমার বাড়িতে আসবে কিন্তু আমার বাড়ির অ্যাড্রেসটা তার কাছে আছে কিন্তু খুঁজে পাচ্ছে না, তখন কি করি আমরা? ফোনে তার লোকেশন শেয়ার করে দিই তার কাছে। আমার লোকেশন অর্থাৎ আমি যে জায়গায় অবস্থান করছি এই মুহূর্তে, সেই লোকেশন শেয়ার করলে সে সহজেই গুগল ম্যাপের দ্বারা চলে আসতে পারে। এবং সেই কাজটা করে কি? জিপিএস করে, গ্লোবাল পজিশনিং সিস্টেম। এই জিপিএস এর সাহায্যে আমরা এই কাজগুলো করি, কোন একটা জায়গার অবস্থান বের করতে পারি। তো জিপিএস কি কাজ করে সেই জিনিসগুলো আমরা দেখবো। কোন একটা বিন্দুর বা কোন একটা জায়গার অবস্থান সঠিকভাবে নির্ণয় করে দেয় অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের সাহায্যে, যেটা ভূগোলে তোমরা দেখেছো। এবং কিছুদিন আগে তোমরা লক্ষ্য করে দেখো যে আমাদের ইন্ডিয়ার সঙ্গে যখন পাকিস্তানের একটা যুদ্ধ বাঁধলো, সেই যুদ্ধের সময় অপারেশন সিন্দুরের কথা বলছি, সে সময় তোমরা দেখতে পাবে যে আমরা এইখান থেকে পাকিস্তানে পিন পয়েন্ট অ্যাটাক করেছিলাম, রকেট দিয়ে পিন পয়েন্ট অ্যাটাক করেছিলাম, এবং যেখানে যেখানে অ্যাটাক করেছিলাম সেখানেই কিন্তু ব্লাস্টিংটা হয়েছিল। কিভাবে করেছিলাম? আমাদের কাছে সেই জায়গার অর্থাৎ যেখানে অ্যাটাক করতে যাচ্ছি তার একটা লোকেশন থাকে, তার একটা কোঅর্ডিনেট থাকে, অবস্থানের একটা সঠিক মাপ থাকে। সেই মাপটাকে জেনে আমরা এখান থেকে রকেটটাকে সেট করে দিই, রকেটটা তার টার্গেটে আঘাত হানে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোনো একটা বিন্দুর সঠিকভাবে অবস্থানটা বোঝা, যেটা কিনা জিপিএস এর সাহায্যে আমরা এখন করতে পারি। তো সেইটা বুঝতে গেলে আমরা জিওমেট্রির ধারণার যেহেতু অবতীর্ণ হব, সেই অবতীর্ণ হতে গিয়ে একটু আগেই বলছিলাম জিওমেট্রিতে দুটো পয়েন্ট দ্বারা অর্থাৎ দুটো কোঅর্ডিনেট সিস্টেম দ্বারা আমরা কোনো একটা জায়গার অবস্থান নির্ণয় করি। সেই দুটো কোঅর্ডিনেট সিস্টেম দেখতে পাবে যে পৃথিবীটাকে, যদি এটাকে পৃথিবীর মানচিত্র মনে মনে করি, এই বোর্ডটাকে, পৃথিবীটাকে প্রথমে আমরা দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে হরাইজেন্টাল পার্ট অর্থাৎ আনুভূমিক পার্ট, যেটা দেখতে পাচ্ছি ওপরে এবং নিচে অর্থাৎ উত্তর এবং দক্ষিণে দুটো অংশ ভাগ করছে, এরকম দেখতে পারি আমরা, যেটাকে আমরা নিরক্ষরেখা বলি। মনে করো এরকম গোল থাকে পৃথিবীর মানচিত্রের বুকে, এবং ওপর থেকে নিচে পর্যন্ত আর একটা রেখা কল্পনা করি যেটাকে আমরা দ্রাঘিমা রেখা বলি। সেটার দ্বারা আমরা পূর্ব দিকে এবং পশ্চিম দিকে দুটো জায়গাকে চিহ্নিত করে দিই, যেদিকে হচ্ছে পূর্ব দিক, এদিকে হচ্ছে পশ্চিম দিক। তাহলে পুরো সিস্টেমটাকে, পৃথিবীর মানচিত্র মানে বোর্ড যেটাকে কল্পনা করছি, বোর্ডটাকে আমরা মোট দুটো সরল রেখার দ্বারা চারটে টুকরো করে নিলাম। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবার মনে করো আমি যদি এইভাবে শুরু করি যে এই বোর্ডের ওপরে কোনো একটা বিন্দু এঁকেছি বা কোনো একটা শহর, সেই শহরটাকে বিন্দুর রেসপেক্টে বিচার করছি। সেই বিন্দুটা এঁকেছি এরকম একটা জায়গায়, তার নাম দিলাম, এই শহরটার নাম হচ্ছে পি, কোন একটা শহর হতে পারে। তো পি শহরে সঠিক অবস্থান কি হবে, অর্থাৎ পি শহরে যদি পৌঁছাতে চাই তাহলে আমাকে সঠিক কিভাবে যেতে হবে? সঠিক তো একটা অবস্থান আছে, মাপ তো নিতে হবে। সেই মাপটা আমরা অঙ্কের সাহায্যে যখন নেব, সেটাই হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। এবং এইখানে জিওগ্রাফিতে যেরকম নিরক্ষরেখা এবং মূল মধ্যরেখার দ্বারা দুটো অক্ষরেখার দ্বারা পুরো সিস্টেমটাকে ভাগ করা ছিল, এখানেও আমরা ম্যাথামেটিক্সে আমরা এই পুরো সিস্টেমটাকে দুটো রেখার দ্বারা ভাগ করব। একটা রেখা যেটা আনুভূমিকভাবে গেছে, হরাইজেন্টালি গেছে, সেই রেখাটাকে আমরা বলবো এক্স ও এক্স ড্যাশ, অর্থাৎ এটাকে বলবো আমরা
এক্স অক্ষরেখা, এক্স অক্ষরেখা বা এক্স অ্যাক্সিস। আর যেটা উপরের থেকে নিচেই অর্থাৎ মূল মধ্যরেখার সঙ্গে তুলনা করতে পারি সেটাকে আমরা বলবো ওয়াই ও ওয়াই ড্যাস্ট। এর মানে কি পরে বলে দিচ্ছি। ওয়াই ড্যাস্ট বড় হাতের এক্স ওয়াই দিয়ে আমরা এটাকে সূচিত করব, বা এটাকে আমরা সংক্ষেপে সংক্ষেপে বলবো ওয়াই অক্ষরেখা। এই সিস্টেমের মধ্যে কোনো একটা জায়গায় একটা বিন্দু ছিল, যেটাকে বলছি পি বিন্দু। সেই পি বিন্দুটা আমাদের সঠিকভাবে অবস্থান জানতে হবে। অবস্থান জানতে গেলে আমি যে ধারণাটা বা যে কনসেপ্টটা কাজে লাগাবো, বারে বারে বলছি, সেটা জিওগ্রাফিরই একটা কনসেপ্ট কাজে লাগাবো। এবং এই কনসেপ্টটা সর্বপ্রথম কাজে লাগিয়েছিলেন ফরাসি বিজ্ঞানী রেনে দে কার্সে। তো তার নাম অনুসারে এটাকে আমরা বলবো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তিনি এই সিস্টেমটাকে প্রথম আমাদের সঙ্গে পরিচয় করান। ফরাসি গাণিতজ্ঞ এবং দার্শনিক বলা চলে রেনে দে কার্সে, তার নাম অনুসারে হয়েছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম বা জিওমেট্রি, তোমরা যেটাই বলো। তো পি বিন্দুর অবস্থান নির্ণয় করতে গেলে প্রথমেই বলেছি আমরা পুরো বোর্ডটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছি, যেটা হরাইজেন্টালি ভাগ করে দিয়েছি আনুভূমিকভাবে, এবং উলম্বভাবে ভার্টিক্যালি আর একটা ভাগে ভাগ করে দিয়েছি, যেটা ওয়াই অ্যাক্সিস দ্বারা ডিনোট করছি, ওয়াই অক্ষরেখা দ্বারা সূচিত করছি। এরপরে যখন আমরা পি বিন্দুতে পৌঁছাতে যাব, তো তার আগে লক্ষ্য করে দেখো যে দুটো অক্ষরেখা একটা জায়গায় এসে মিশেছে, অর্থাৎ যেখানে এসে মিশেছে সেই বিন্দুটাকে আমরা ও বিন্দু দ্বারা সূচিত করছি। অর্থাৎ কিনা এই ও বিন্দু থেকে আমরা কোনো একটা জায়গার দূরত্ব মেজারমেন্ট শুরু করবো। তুমি যখন কোনো একটা দূরত্ব মাপবে তো কোথা থেকে না কোথা থেকে স্টার্ট করতে হবে। যেখান থেকে স্টার্ট করছো সেটা হচ্ছে জিরো। জিরো থেকে তুমি যখন এইদিকে যাচ্ছ কিছুটা দূর, তখন আমি বলছি এক ঘর গেলাম। তারপরে কিছুটা দূরে গেলে তুমি বলছো এটাকে আমি দু ঘর গেলাম। আবার একই দূরত্ব গেলে 3, 4, এভাবে যত দূরে সরে যাবে তত এক এক করে বাড়তে বাড়তে থাকবে। তো এইভাবে যখন বাড়তে বাড়তে থাকছে তখন এইদিকে গেলে প্লাস হচ্ছে, অর্থাৎ এক্স এর দিকে গেলে, এদিকে এক্স সূচিত করেছি, এক্স এর দিকে গেলে প্লাস হচ্ছে। উল্টো দিকে যখন আমি বাঁদিকে আসবো তখন এক এক করে কমতে কমতে আসছে। দেখো এখানে 2, 2 থেকে 1 কমে 1, 1 থেকে 1 কমে এটা 0। অর্থাৎ আমি যদি এটাকে একটা সংখ্যা রেখা কল্পনা করি, যদি একটা সংখ্যা রেখা কল্পনা করি, তো সংখ্যা রেখার উপর বিভিন্ন সংখ্যা আছে, লিখেছি আমি। এখানে যে সংখ্যাগুলো লিখেছি ইন্টিজার লিখবো আমি, যে পূর্ণ সংখ্যা লিখছি, পূর্ণ সংখ্যাগুলো এদিকে লিখেছি। তো পূর্ণ সংখ্যা লিখতে গেলে এদিকেও কিছু একটা পয়েন্ট পাবো, এটাকে আমি -1 বলছি। একই দূরত্বে -2, একই দূরত্বে -3, -4, এরকম এদিকে যাচ্ছি আর মাইনাসের পরিমাণ বাড়তে বাড়তে যাচ্ছে। সেই জন্য এইখানে এক্স লিখে এক্স এর মাথায় একটা বাঁকা করে মাইনাস চিহ্ন দিয়ে দিয়েছি এবং এটাকে বলবো এক্স ড্যাশ। তাহলে বুঝতে পারছো একটা সংখ্যা রেখা টেনে নিয়েছি। তো এই সংখ্যা রেখা ধরে যখন আমি পি বিন্দুতে পৌঁছাতে যাব, পি বিন্দুতে পৌঁছাতে গেলে আমাকে এক্স এর ওপর দিয়ে হেঁটে হেঁটে কিছুটা দূর যেতে হবে। কোথায় আসতে হবে? ঠিক যেন পি এর নিচে, ঠিক আমাকে পি এর নিচে আসতে হবে এক্স এ পৌঁছাতে গেলে। অর্থাৎ কিনা আমরা এইভাবে ভাবতে পারি, পি থেকে যদি এক্স অক্ষের উপরে, পি থেকে যদি আমি এক্স অক্ষের উপরে একটা লম্ব টানি, লম্ব মানে সোজাসুজি একটা দাগ, এদিকেও বেঁকে না এদিকেও বেঁকে না, যদি পি থেকে এক্স অক্ষের উপরে একটা সোজাসুজি লম্ব টানি, তাহলে এই লম্বটা এক্স অক্ষরেখার উপর যেখানে মিশছে, এক্স অক্ষরেখার উপর তো কোথাও না কোথাও মিশবে, সেই যে দূরত্ব জিরো বিন্দু থেকে, সেই যে দূরত্ব, সেই দূরত্বটা ফার্স্ট আমাকে পৌঁছাতে হবে পি বিন্দুতে যেতে গেলে। তো আমি এখানে দেখতেই পাচ্ছ পি বিন্দুতে যেতে গেলে এখানে আমার 1 ঘর 2 ঘর যেতে হচ্ছে এক্স বরাবর। অর্থাৎ ফার্স্টে আমাকে এক্স বরাবর বা নিরক্ষরেখা বরাবর আমি 2 ঘর চলে গেলাম ডান দিকে। কোন দিকে? ডান দিকে, প্লাসের দিকে। এদিকে কিন্তু যাইনি, এদিকেও আসতে পারতাম, আমি সেটা নিয়ে আলোচনা করছি। প্লাসের দিকে চলে গেলাম। তারপরে আমি আস্তে আস্তে আরো উপরের দিকে উঠবো, ওপরের দিকে উঠবো পিতে যাওয়ার জন্য। এইভাবে আমরা পিতে পৌঁছাবো। তো উপরের দিকে উঠতে গেলে তুমি দেখতে পাচ্ছ যে এইখানে আমরা যদি পির অবস্থানটা আরেকটু ওপরে করে দিই, মনে করো পির অবস্থানটা আরেকটু ওপরে করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, আমি এখানে না দিয়ে পির অবস্থান এইখানে দিলাম। কিন্তু এখানে থাকতো পি, এখানে থাকলেও বের করা যাবে। তো এই যে পিতে পৌঁছাতে গেলে আমি তো এক্স অক্ষ বরাবর 2 ঘর ডান দিকে গেছি, মানে পজিটিভ দিকে গেছি। তারপরে আবার ওয়াই অক্ষ বরাবর, এদিকে যেহেতু ওয়াই, ওয়াই অক্ষ বরাবর আমরা উপরের দিকে উঠবো। তার আগে যেরকম এক্স কে একটা সংখ্যা রেখার মতো কল্পনা করে একে কয়েকটা ভাগে ভাগ করলাম, মানে পার্ট পার্ট করলাম, ঠিক একই রকম ভাবে ওয়াইটাকেও আমি সংখ্যা রেখার মতো কল্পনা করব। অর্থাৎ ওয়াই এখান থেকে শুরু করব মাপটা, 1 ঘর গেলে তখন বলবো y1, এখানে যতটা ডিস্টেন্স গেছি এখানেও ততটা ডিস্টেন্স যাব। এটা হচ্ছে y2, y এর মান এখানে 2, এখানে y এর মান হচ্ছে 3, এখানে y এর মান 4, এরকম উপরের দিকে গেলে বাড়তে বাড়তে থাকবে, তোমরা বুঝতেই পারছো। এবং নিচের দিকে গেলে এটা কমতে কমতে থাকবে, নিচের দিকে যখন যাবে মাইনাস ভ্যালুটা বাড়বে।
কাজে এখানে ওয়াই ড্যাশ দ্বারা সূচিত করেছি। তাহলে যেখান থেকে মাপ শুরু করছি, অর্থাৎ এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা, দুটো অক্ষরেখা যেখানে এসে মিশেছে, যেটাকে আমরা মূল বিন্দু বলছি, এটাকে আমরা অরিজিন বা মূল বিন্দু বলবো, যেটা ও দ্বারা সূচিত করছি। এইখান থেকে ডান দিকে গেলে এক্স বাড়বে, বাঁ দিকে গেলে এক্স কমবে। তাহলে জিরো বিন্দু যেটা রয়েছে সেটাকে আমরা অরিজিন বা মূল বিন্দু দ্বারা সূচিত করছি, এটা হচ্ছে মূল বিন্দু। এর এখানে পৌঁছাতে গেলে কিভাবে পৌঁছাতে হবে, যেহেতু এখান থেকে মাপ শুরু করছে, তো এখানে এটা হচ্ছে এক্স সমান জিরো, এখানে যেমন এক্স সমান 1 ছিল, এখানে এক্স সমান জিরো, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে জিরো, এইভাবে লিখতে পারি। আর এখানে যেতে গেলে ওয়াই এর উপরের দিকেও যাচ্ছে না, নিচের দিকেও যাচ্ছে না, ওয়াই উপরের দিকে গেলে বাড়বে, নিচের দিকে গেলে কমবে। তাহলে এখান থেকে যেহেতু স্টার্ট করছি, তাহলে এখানে ওয়াইও জিরো। তাহলে এখানে এই বিন্দুটা হচ্ছে মূল বিন্দু, যেটা এক্স ও তার মান জিরো সেখানে, এবং ওয়াই এরও মান জিরো। প্রথমে যেটাকে লিখছি সেটা এক্স এর মান, পরে যেটাকে লিখছি ওয়াই এর মান। এবার আসি আমাদের মেন আলোচ্য বিষয়। এখন আমি পি বিন্দুতে পৌঁছাতে গেলে এক্স বরাবর তো কিছুটা পথ গেছিলাম, সেটা লিখলাম। ওয়াই বরাবরও আস্তে আস্তে উপরের দিকে আমরা উঠতে থাকবো। কত ঘর যাবো ওয়াই বরাবর? ওয়াই বরাবর যেতে গেলে আমরা পি থেকে, এই পি বিন্দু থেকে এখন ওয়াই অক্ষরেখার উপর যদি একটা লম্ব টানি, পি বিন্দু থেকে ওয়াই অক্ষরেখার উপর একটা লম্ব টানলাম, দেখতে পাচ্ছ লম্বটা এখানে এসে মিশেছে। ওয়াই অক্ষরেখার উপর যেখানে মিশেছে সেই দূরত্বটাই হচ্ছে পি এর দূরত্ব। অর্থাৎ এই যে যে দূরত্বটা আমি এখান থেকে এখানে গেলাম, এখান থেকে এটা গেলাম, সেটা বুঝতে পারছো, এটা হচ্ছে এক্স এর মান, এখান থেকে এটুকু গেলাম। আর যতটা উপরের দিকে উঠলাম সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি উপরের দিকে যতটা গেছি, কত ঘর গেছি, 1 2 3 ঘর। এটা হচ্ছে ওয়াই সমান আমি গেছি 3, আর এখানে দেখতেই পাচ্ছ এক্স সমান গেছি 2। আশা করি বুঝতে পেরেছো। তাহলে সেই ক্ষেত্রে পি এর যে অবস্থান, সেই অবস্থানটা আমরা এবার নিখুঁত ভাবে বলতে পারি। নিখুঁত ভাবে যখন বলবো তখন বলবো এক্স সমান হচ্ছে 2 ঘর যেতে হচ্ছে, আর ওয়াই সমান যেতে হচ্ছে 3 ঘর। তাহলে আমরা কাঙ্ক্ষিত সেই পি বিন্দুতে পৌঁছাতে পারবো। অর্থাৎ পি বিন্দুর অবস্থান, লোকেশনটা আমি যদি পাঠাই, তো এরকম দেখাবে যে 2,3, অর্থাৎ এখানে এক্স কমা এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু 3, এইভাবে না লিখে আমরা এইভাবে এটাকে প্রকাশ করি, যে প্রথমে লিখবো 2, অর্থাৎ প্রথম যে ভ্যালুটা নিচ্ছে সেটা হচ্ছে এক্স এর কত ঘর যাচ্ছে সেই ভ্যালুটা, কমা দিয়ে পরে যে ভ্যালুটা লিখছি সেটা হচ্ছে ওয়াই এর ভ্যালুটা। অর্থাৎ আমরা এটা লিখলে বুঝতে পাবো 2,3 সেটা হচ্ছে এক্স এর ভ্যালু 2 এবং ওয়াই এর ভ্যালু 3 যদি যাওয়া যায়, তাহলে আমি কাঙ্ক্ষিত পি বিন্দুতে পৌঁছাতে পারবো। বোঝা গেল এবার? এই যে যে টোটাল সিস্টেমটাকে দেখো আমরা এক্স এবং ওয়াই দ্বারা ভাগ করে দিয়েছি। এক্স এবং ওয়াই দ্বারা তল দ্বারা ভাগ করে দিচ্ছি, এটা তো একটা তল, প্লেন। তো এই যে প্লেন, এই প্লেনকে আমরা বলবো এক্স ওয়াই তল, পুরো প্লেনটাকে বলবো এক্স ওয়াই তল বা এক্স ওয়াই কার্টেসীয়। কার্টেসীয় এটাকে আমরা বলবো এক্স ওয়াই তল বা এক্স ওয়াই কার্টেসীয় তল, এটাকে আমরা বলতে পারি। তো মনে রাখবে এক্স ওয়াই তল হিসাবে, কারণ যেখানেই যাই না কেন সেখানে এক্স আর ওয়াই দ্বারাই কোনো না কোনো বিন্দু পাবো। তাহলে আমাকে কেউ যদি এরকম বলে, এখন কেউ যদি আমাকে এরকম বলে, স্যার এই বোর্ডের ওপরে, বা এটাকে যদি পৃথিবীর মানচিত্র বলি, মনে করুন এইখানে কোনো একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু, এখানে একটা শহর আছে, সেই শহরটার লোকেশন কোথায়, যদি আমি এক্স আর ওয়াই কোঅর্ডিনেট না লিখতাম, মনে করো এক মুহূর্তের জন্য এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট আমি লিখিনি, কোনো অক্ষরেখা টানিনি, তাহলে তুমি কিভাবে বর্ণনা করতে? বলতে কি যে স্যার এই যে যে বিন্দুটা লিখেছি, বিন্দুটার নাম যদি আমি আর দিয়ে দিই, তাহলে তুমি কিভাবে বলতে, বোঝাতে? তুমি বোঝাতে যে বিন্দুটা যেখানে লিখেছি, পয়েন্টটা লিখেছি, বোর্ডের ঠিক মাঝখানে লিখেছি, বোর্ডের ঠিক মাঝখানে আর আছে, বা মাঝখান থেকে একটু ডান দিকে সরে গিয়ে আর আছে। তো মাঝখানের ডান দিকে তো এরকম এখানে তো অসংখ্য বিন্দু আছে, তাহলে তুমি সুনির্দিষ্ট করে প্রমিনেন্টলি এই আর বিন্দুটাকে কিন্তু চিহ্নিত করতে পারছিলে না। আমি যদি কোনো একটা পার্টিকুলার বিন্দুকে চিহ্নিত করতে চাই, তাহলে সেই জিনিসটাকে আমি ম্যাথামেটিক্যালি যখন সংখ্যার দ্বারা প্রকাশ করব, বা সংখ্যার সাহায্য নিয়ে সেই জিনিসটা আমি বোঝাবো, তখন সেই জিনিসটা আমার পক্ষে যেমন বোঝানোও সুবিধা হবে, ঠিক সঠিক অবস্থানটাও নির্ণয় করা শুরু হবে। যেমন পি এর ক্ষেত্রে আমরা অবস্থানটা নির্ণয় করতে পেরেছি। এটুকু বুঝতে পারলে? এটাকে মুছে দিচ্ছি। তাহলে আমরা কোন একটা বিন্দুর অবস্থান বের করতে গেলে কিভাবে বের করব? সেই বিন্দুটা যেখানে আছে সেইখান থেকে এক্স অক্ষের উপরে আমরা একটা লম্ব টেনে দেব। লম্ব টেনে দিলে এই যে যে দূরত্বটা পাচ্ছি, অর্থাৎ লম্বটার যে দূরত্ব পাচ্ছি, যে দৈর্ঘ্য পাচ্ছি, সেই দৈর্ঘ্যটাকে বলবো ওয়াই এর ভ্যালু, কারণ সেই দৈর্ঘ্যটা ওয়াই এর দিকে যাচ্ছে। আর পি থেকে যদি ওয়াই অক্ষের উপর একটা লম্ব টেনে দিই, লম্বটা না মানে এখানের কোণটা আমি 90 ডিগ্রি নিয়েছি, আর এখানের কোণটাও 90 ডিগ্রি নিয়েছি, সমকোণ। এখানে যদি লম্বটা নিই, তাহলে পি থেকে যে ওয়াই এর যে দূরত্ব,
সেই দূরত্বটাকে আমি বলছি এক্স এর মান। এখানে এক্স এর মান কত? 1 ঘর 2 ঘর, এই দেখো 1 ঘর 2 ঘর। এটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। আমরা এইভাবে কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করব। এটাকে আমরা বলবো ভুজ, যেটা এক্স এর ভ্যালু সেটাকে আমরা বলবো, এক্স এর ভ্যালুকে বলবো ভুজ বা বেস, ভুজ। আর যেটা ওয়াই এর ভ্যালু সেটাকে আমরা বলবো কোটি বা হাইট বলতে পারো, কোটি। ওয়াই এর যে মান অর্থাৎ ওয়াই এখানে যে 3 সেটাকে বলবো আমরা কোটি, আর এক্স সমান যে 2 সেটাকে বলবো আমরা ভুজ, হচ্ছে 2 ভুজ মানে ভূমি অর্থে আমরা এটাকে ধরে নিতে পারি। এইটুকু যখন আমরা আলোচনার মধ্যে আসলাম তখন দেখো এই যে যে সিস্টেমটাকে আমরা বোর্ডটাকে পুরো 4 ভাগে ভাগ করে দিয়েছি, 4টে টুকরো করেছি। যেমন আমরা বাস্তব জীবনে যখন কোনো জায়গার অবস্থান বের করতে চাই, নর্মালি আমরা মোটা মোটা ভাষায় কি বলি, যে আমার বাড়ি পূর্ব দিকে অবস্থিত, অমুক জায়গার পূর্ব দিকে বা অমুক জায়গার দক্ষিণ দিকে। তো আমরাও পুরো সিস্টেমটাকে নিখুঁতভাবে যদি কল্পনা না করি, একটু মোটামুটি ভাষায় কল্পনা করি, তাহলে আমরা পুরো সিস্টেমটাকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, আমরা বলি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দ্বারা কোনো একটা জায়গার মোটামুটি এবড়ো খেবড়ো ভাবে তার অবস্থানটা নির্ণয় করতে পারি। এখানেও তাই করেছি, দেখো জিওগ্রাফিতেও তাই করেছে। এটাকে আমরা বলছিলাম উত্তর, এটাকে বলছিলাম দক্ষিণ, এটাকে বলছিলাম পূর্ব, এটাকে বলছিলাম আমরা পশ্চিম। এইভাবে আমরা সূচিত করছিলাম। তো সেইটাকে আমরা অঙ্কের সাহায্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ দ্বারা আমরা কিন্তু চিহ্নিত করছি। ভূগোলে কি করছে, ভূগোলে এই সিস্টেমটাকে অর্থাৎ পৃথিবীর মাঝামাঝি যে কাল্পনিক রেখা আমরা কল্পনা করে নিচ্ছি, যেটা কিনা উত্তরে এবং দক্ষিণে বিভক্ত করেছে, সেটাকে আমরা নিরক্ষরেখা বলছি। আর যেটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে, উত্তর থেকে দক্ষিণ দিকে গেছে অর্থাৎ পূর্ব দিক এবং পশ্চিম দিকে দুটো পার্টে ভাগ করেছে, সেটাকে আমরা মূল মধ্যরেখা বলছি। তো এইখানে মূল মধ্যরেখার যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকা পালন করছে ওয়াই ও ওয়াই ড্যাশ অর্থাৎ ওয়াই অক্ষরেখা। আর যেটা নিরক্ষরেখার ভূমিকা পালন করছে সেটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, অর্থাৎ কিনা এরা দুইজন পরস্পর ও বিন্দুতে সমকোণে ছেদ করেছে। এই অক্ষরেখাটা এবং এই অক্ষরেখাটা পরস্পর সমকোণে ছেদ করেছে, অর্থাৎ এরা একে অপরের উপর সোজাসুজি ভাবে দাঁড়িয়ে আছে। তুমি দেখতেই পাচ্ছ, না এদিকে বেঁকে আছে না এদিকে বেঁকে আছে। আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দ্বারা যেরকম কোনো দিক নির্ণয় করি, এখানেও সেরকম দিকগুলো পেয়ে গেলাম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এক্স ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করেছি, এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করেছি। এটাকে আমরা মুছে দিই, মুছে দিয়ে আমরা কিছুটা ডিপে যাই। আশা করি বুঝতে পেরেছো কোনো বিন্দুর অবস্থান কিভাবে নির্ণয় করব। তো এইবার বলো যে এই যে বোর্ডটা নিয়েছি, যেটাকে বারে বার বলছি পৃথিবীর মানচিত্র, এই মানচিত্রে তো অসংখ্য বিন্দু রয়েছে। তাহলে প্রত্যেকটা বিন্দুকেই আমরা এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে কত কত দূরত্বে আছে সেটা বের করতে পারবো। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর জন্যই আমরা এক্স এর কিছু একটা ভ্যালু পাবো এবং ওয়াই এর কিছু একটা ভ্যালু পাবো। যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকেই বলবো সেই বিন্দুর স্থানাঙ্ক। কি বলবো আমরা? সেই বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ সেই স্থানের অঙ্কটা হচ্ছে ওই বিন্দুটা। যেমন আমি এখানে ধরেছিলাম পি বিন্দুটা, পি এর কত পেয়েছিলাম? 2,3 পেয়েছিলাম। এটা হচ্ছে পি এর স্থানাঙ্ক, অর্থাৎ পি যে স্থানে বসে আছে তার অঙ্কটা হচ্ছে 2,3, এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি পি এর কোঅর্ডিনেট। পি এর আমরা এটাকে বলতে পারি কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। এদের আমরা সূচিত করতে পারি যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে যে পুরো বোর্ডটা, পুরো বোর্ডের একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি। যদি এরকম কোন একটা ঘরে এই ঘরটার উপরের দিকের যে ঘরটাকে আমি উল্লেখ করছি, অর্থাৎ উপরের দিকে ওয়াই, এদিকে এক্স, এই ওয়াই আর এক্স এর মাঝখানে যে জায়গাটা আছে, সেই জায়গায় যদি আমি পৌঁছাতে চাই, তো পৌঁছাতে চাইলে আমাকে যেভাবে যেতে হবে এক্স এবং ওয়াই অক্ষ ধরে, সেটা হচ্ছে প্রথমে এক্স এর দিকে আমি যাব, অর্থাৎ এক্স এর পজিটিভ দিকে যাব, তারপরে ওয়াই এর পজিটিভ দিকে আমরা উঠে যাব। সেই ক্ষেত্রে এই যে ঘরটা পাচ্ছি, এই ঘরে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ, এই ঘরটাকে বলবো ফার্স্ট কোয়াড্রান্ট। ফার্স্ট কোয়াড্রান্ট, এই ঘরটাকে বলবো ফার্স্ট কোয়াড্রান্ট। এই ঘরে এক্স ও পজিটিভ ওয়াই ও পজিটিভ। আবার যদি আমরা এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেরকম ঘুরছে সেই দিকে কল্পনা করি, তাহলে পরের ঘরটা চলে আসছে এই ঘরটা, যেটা কিনা ওয়াই পজিটিভ আর এইদিকে যেতে হবে এক্স নেগেটিভ, তাহলে এই ঘরটায় পৌঁছাতে পারবো। অর্থাৎ এই ঘরের কোন একটা বিন্দু যদি মনে করো আমি এখানে পৌঁছাতে চাই, তাহলে কিভাবে পৌঁছাবে? এক্স এর বাদিকে আসবে, বাদিকে মানে এক্স এর নেগেটিভ দিকে আসবে, এবং এক্স এর নেগেটিভ দিকে এসে তারপর ওয়াই এর উপরের দিকে, উপরের দিকে মানে পজিটিভ দিকে যাবে।
এই ঘরটা হচ্ছে এক্স, যেহেতু প্রথমে এক্স আমরা লিখি, এক্স হচ্ছে নেগেটিভ আর ওয়াই হচ্ছে পজিটিভ। এই ঘরটাকে আমরা বলবো সেকেন্ড কোয়াড্রান্ট, বা বাংলায় লিখলে এটাকে বলবো প্রথম পাদ, প্রথম পাদ, আর বা ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকে নিশ্চয়ই বলবো তাহলে দ্বিতীয় পাদ, দ্বিতীয় পাদ বা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে আমরা লিখছি। আমি এখানে প্রথমেই বলে দিয়েছি, প্রথমে যে জিনিসটা হবে, যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা হচ্ছে এক্স এর মান, পরে যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে ওয়াই এর মান, অর্থাৎ এক্স কমা ওয়াই দ্বারা এটা প্রকাশ করি। তাহলে এইখানে দেখতেই পাচ্ছ, এখানে যদি বিন্দু, এইখানে একটা বিন্দু নিতাম, এখানে পৌঁছাতে যেতাম, তাহলে কিভাবে আসতাম? এক্স বরাবর প্রথমে বাঁ দিকে আসতাম, -3 ঘর, তারপরে ওয়াই বরাবর উপরের দিকে যেতাম, অথবা আমি এখান থেকে লম্ব টেনে দিতাম এইভাবে, যে ভ্যালুটা উপরের দিকে উঠতো সেটাকে বলতাম ওয়াই এর মান, আর এইখান থেকে এইদিকে একটা লম্ব টেনে নিতাম ওয়াই এর উপরে, যেটা যেতাম সেটাকে বলতাম এক্স এর মান। এইভাবে আমরা বের করতাম, অর্থাৎ এইখান থেকে এটুকু হচ্ছে এক্স, এক্স সমান হতো 3, আর এইটুকু এইটুকু হতো, যদি আমরা এটুকু হতো একের কিছুটা বেশি, 1.5 জাতীয় কিছু একটা হতো। তাহলে এখানে লিখতাম যে -3, এটা যদি 1 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তার মাঝখানে কোথাও একটা জায়গায় ছেদ করেছে, তাহলে এটা মনে করো কমা 1.2 হতো, মাপলে যা হতো তাই লিখে দিতাম, 1.2 হতো। তাহলে কোনো একটা বিন্দুর আমরা অবস্থান বের করলাম, এটাকে আমরা দ্বিতীয় পাদ বলছি। ঠিক একই রকম ভাবে পরের যেটা চলে আসছে সেটা এটা আসতে গেলে, এই ঘরটায় আসতে গেলে আমরা কিভাবে আসবো? এক্স এর মাইনাস বরাবর কিছুটা আসবো, তারপরে নিচের দিকে নেমে যাবো। নিচের দিকে কি? নিচের দিকে হচ্ছে ওয়াই ড্যাশ, মানে এখানে এক্স এর ড্যাশের দিকেও আসছি, ওয়াই এর ড্যাশের দিকেও আসছি। সেই ক্ষেত্রে এখানে এক্স ও নেগেটিভ, ওয়াই ও নেগেটিভ, বাদিকে গেলে নেগেটিভ হয়, নিচের দিকে নামলে ওয়াই নেগেটিভ হয়। এটাকে আমরা বলছি থার্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট বলছি। বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে এই ঘরটা, এই ঘরটাকে বলছি যেটা ফার্স্ট কোয়াড্রান্টের জাস্ট নিচে, এই ঘরটাকে আমরা বলবো ফোর্থ কোয়াড্রান্ট। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই ঘরটায় যেতে গেলে এই ঘরটার সিম্বল কি, চিহ্ন কি? এখানে এক্স বরাবর পজিটিভের দিকে যাবো, তারপর আস্তে আস্তে নেগেটিভের দিকে নামবো ওয়াই বরাবর। বুঝতেই পারছো, খুব সোজা। এখানে হচ্ছে এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। তাহলে আমরা যে চারটে কোয়াড্রান্ট পেলাম, সেই চারটে কোয়াড্রান্ট কিন্তু চিহ্নের সাহায্যে প্রকাশ করতে পারছি। আমি এখানে দেখো পেন দিয়ে এখানে দাগগুলো টেনে নিয়েছি। অ্যাকচুয়ালি তোমরা যখন অঙ্ক করতে যাবে বা অঙ্ক করবে, তখন দেখবে পেন থাকবে না, গ্রাফ পেপার থাকবে। সেই গ্রাফ পেপার গুলো একটা নির্দিষ্ট দূরে দূরে এরকম দাগ টানা টানা থাকবে, লাইন টানা টানা থাকবে, এক্স বরাবরও থাকবে, ওয়াই বরাবরও থাকবে। এই যে যে স্কোয়ার গুলো থাকবে, বর্গক্ষেত্র গুলো থাকবে, এই বর্গক্ষেত্র এরকম আকারে থাকবে। তোমরা দেখো, বর্গক্ষেত্রের একটা ছবি আমি দিয়ে দিয়েছি। এই যে যে ঘরগুলো, সেই ঘরগুলোর সাহায্যে সহজেই আমরা এক একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো গুনে গুনে। এইটা হয়ে গেল আমাদের টোটাল কোন একটা বিন্দুর সঠিকভাবে অবস্থান নির্ণয় করতে গেলে এক্স এবং ওয়াই এর সাহায্যে কিভাবে বের করছি। এবং প্রথমে যেটা বলছিলাম, এক্স এবং ওয়াই এর সাহায্যে যে বের করছি, এই সিস্টেমটাকে বলছি আমরা কার্টেসিয়ান সিস্টেম, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ফরাসি বিজ্ঞানী রেনে দে কার্টেসিয়ান এটা ফার্স্টে বের করেছিলেন, বা এই ধারণাটা দিয়েছিলেন, তার থেকে নাম হয়েছে কার্টেসিয়ান। এছাড়াও আর একটা সিস্টেম আছে, যে সিস্টেমে এক্স এবং ওয়াই ছাড়াও কোনো একটা বিন্দু সঠিকভাবে আমরা অবস্থান বের করতে পারি, সেটাকে বলবো আমরা পোলার সিস্টেম। আমাদের এটা আলোচনার বিষয় নয় আজকে, পোলার সিস্টেম। আর দিয়ে, রেডিয়াস দিয়ে এবং থিটা দিয়ে, অ্যাঙ্গেল দিয়ে আমরা এটা বের করব, কোণ এবং এটা দৈর্ঘ্যের সাহায্যে বের করব। সেটা যখন আলোচনা করব, উঁচু ক্লাসে যদি থাকে কখনো, প্রয়োজন মতো আমরা আলোচনা করে দেবো। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা দেখলাম, যে এই ক্ষেত্রে আমরা নর্মালি কোনো গ্রাফ পেপারের সাহায্য নিচ্ছি না, গ্রাফ পেপারের সাহায্য না নিয়ে আমরা পেন দিয়েই বিষয়টাকে বোঝার চেষ্টা করছি, এবং ছবির সাহায্যে দেখো সুন্দর করে একটা আইডিয়া তৈরি হয়েছে। এর মধ্যে থেকে কিছু কিছু বিষয় থাকবে, যে আমাদের প্রশ্ন যদি এরকম জিজ্ঞেস করে যে কোন একটা বিন্দু দিয়ে দিল, ধরো এরকম একটা পয়েন্ট দিয়ে দিলাম, সেই পয়েন্ট কি বললাম, -3 + 4, বললাম কোন কোয়াড্রান্টে অবস্থিত, কোন ঘরে অবস্থিত। ঘর তো চারটে করে নিয়েছে, তুমি বুঝতে পারছো। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এক্স এর মাইনাস দিক, পরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই এর পজিটিভ দিক। তো এক্স এর মাইনাস দিক মানে এই দিকে, ওয়াই এর পজিটিভ দিক মানে উপরের দিকে, এটা সেকেন্ড কোয়াড্রান্ট হয়ে গেল। বা এইখানে যেতে গেলে আমরা কোথায় যাব, এখানে ফোর্থ কোয়াড্রান্ট। লক্ষ্য করার একটা জিনিস দেখতে পাবে, এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রান্ট, যেখানে এক্স ও পজিটিভ এবং ওয়াই ও পজিটিভ, দুটোই প্লাস সাইনে আছে। ঠিক এর উল্টো দিকে কি আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই ঘরের 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কি আছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে সেটা হচ্ছে থার্ড। এর দুটোই পজিটিভ, এর দুটোই নেগেটিভ। আবার সেকেন্ডের ঠিক উল্টো দিকে কি আছে,
বিপরীতে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, 180 ডিগ্রি মানে সোজাসুজি দাগ টেনে নিলাম, এরকম একটা কোণ তৈরি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে উল্টো দিকে যে আছে সেটা হচ্ছে সেকেন্ডের উল্টে আছে, বিপরীতে আছে ফোর্থ। এর হচ্ছে প্রথমে প্লাস পরে প্রথমে মাইনাস পরে প্লাস, এর হচ্ছে প্রথমে প্লাস পরে মাইনাস, ঠিক উল্টো উল্টো ভাবে অবস্থান করছে। জিরো যে বিন্দুটা নিয়েছিলাম এক্স অক্ষরেখা এবং ওয়াই অক্ষরেখা, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যেখানে মিলিত হচ্ছে সেই বিন্দুটাকে বলছি আমরা জিরো বিন্দু, এবং এটাকে মূল বিন্দু। এর স্থানাঙ্ক কত ছিল? এক্স কমা জিরো ওয়াই কমা জিরো, অর্থাৎ এর কোঅর্ডিনেট 0,0, এক্স ও জিরো ওয়াই ও জিরো। এটা আমরা শিখলাম, এটা আমরা পড়লাম, আশা করি বুঝতে পেরেছো। এর সঙ্গে আমরা আর একটু জিনিস অ্যাড করি, সামান্য একটু জিনিস, এগুলো মুছে দিচ্ছি, তোমরা থাকো আমার সঙ্গে। এর সঙ্গে আর একটু জিনিস অ্যাড করি, মুছে দিই পুরোটা, নতুন করে এঁকে নিচ্ছি। তো যেটা প্রথমেই শুরু করেছিলাম বলার জন্য প্রথমেই শুরু করেছিলাম যে যদি বোর্ডের একটা জায়গায় কোনো একটা বিন্দু নিই, এরকম জায়গায় একটা পয়েন্ট নিয়ে যদি বলি পয়েন্টটা কোথায় অবস্থিত, আমরা কিন্তু সঠিকভাবে বোঝাতে পারবো না। বলবো ডান দিকে, ওপরে, নিচে, বা দিকে, এইভাবে তো বোঝানো যায় না। একটা আইডিয়া দেওয়া যেতে পারে যে বোর্ডের কোনো কোণাতে নেই, মিডিলের একটু উপরে আছে, একটা আইডিয়া দিতে পারে। মানে সঠিকভাবে নিখুঁতভাবে এর অবস্থানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারলাম না। এর অবস্থানটা নিখুঁতভাবে নির্ণয় করতে গেলে প্রথমেই এই পুরো সিস্টেমটাকে, পুরো তলটাকে আমাকে এক্স বরাবর একটা ভাগে ভাগ করে নিতে হবে এবং ওয়াই বরাবর একটা ভাগে ভাগ করে নিতে হবে। অর্থাৎ এটাকে আমরা বলছি এক্স অক্ষরেখা, এটাকে বলছি আমরা এক্স ড্যাশ, মানে এটা এক্স অক্ষরেখা, এটাকে আমরা বলছি ওয়াই অক্ষরেখা, এবং এরা পরস্পর যে বিন্দুতে এসে ছেদ করছে সেই বিন্দুটাকে বলছি জি ও। এর স্থানাঙ্ক হচ্ছে 0,0। দেখো তোমাদের মনে হতে পারে স্যার তো বাঁদিকে ছোট করে দাগ টেনেছে, ডান দিকে বড় করে দাগ টেনেছে, তাহলে কি ভুল হলো? আমি একটা সংখ্যা রেখা তৈরি করেছি, এখানে অ্যারো দিয়ে দিয়েছি। অ্যারো দিয়ে মানে দাগটাকে ইচ্ছা মতো টেনে কিন্তু আমি বাড়িয়ে দিতে পারবো, এটা শেষ হয়নি। সেই জন্য এখানে তোমরা এটা দেখতে হয়তো মনে হচ্ছে যে একদিকে হয়ে গেছে, কিন্তু এরকম কোনো কিন্তু ভুল হয়নি। আমি এটাকে যেখানেই ধরেছি সেখানে আমি দুটো অক্ষরেখা যেখানে মিলিত হয়েছে সেটাকে আমি 0,0 ধরেছি। এটাকে দেখার সুবিধার জন্য বা ভালো লাগার জন্য আমি এদিকে বাঁদিকে একটু টেনে দিতে পারি, এটাকে আমরা এক্স ড্যাশ বলছি। তাহলে পি বিন্দু সঠিক অবস্থান করতে গেলে আমরা কিন্তু ডান দিক বাঁ দিক না করে এইবার আমরা এই অক্ষরেখার সাহায্য নিয়ে বলতে সুবিধা হবে। আমি দেখবো এক্স থেকে, এই পি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো, এখান থেকে গুণে দেখবো কত ঘর দূরে আছে। পি থেকে ওয়াই অক্ষরেখার উপর একটা লম্ব টানবো, এখান থেকে গুণে দেখবো পি কতটা দূরে আছে। এইভাবেই যখন এর অবস্থান নির্ণয় করবো, এখান থেকে এক্স একক দূরে আছে, এখান থেকে ওয়াই একক দূরে আছে, অর্থাৎ এইটা কিনা এক্স এর ভ্যালু ভুজ, আর কোটিটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ওয়াই এর ভ্যালু। মেপে দেখবে যা থাকবে, গ্রাফ পেপারে ঘর টানাই থাকবে, গুনে গুনে দেখবো যা থাকবে সেটা লিখে দেবো। এটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট সিস্টেম। এখন আমরা যদি এরকম দেখি কখনো যে এইখানে ধরো একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, আমি এটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি, 1 2 3 4 5 -1, এটা গ্রাফ পেপারে থাকবে, তোমাদের কষ্ট করে টানতে হবে না, আমি এখানে লিখে নিচ্ছি শুধুমাত্র। মনে করো এইখানে কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টের স্থানাঙ্ক কত? এইখানেই আছে, এর উপরে নিচে, এই দাগের উপরে আছে, অর্থাৎ এক্স অক্ষরেখার উপরে কোনো একটা বিন্দু আছে, এই বিন্দু, এটাকে এ নাম দিচ্ছি। তাহলে এখানে যেতে গেলে আমরা এক ঘর দুই ঘর ডান দিকে গেলেই চলে যাচ্ছি, অর্থাৎ এর স্থানাঙ্ক হবে তখন এক্স সমান 2। তাহলে স্যার ওয়াই হবে কি? তো উপরে উঠছি না, নিচেও নামছি না, উপরে উঠলে ওয়াই বাড়বে, নিচে নামলে ওয়াই কমবে। ওয়াই এর মেজারমেন্টটা শুরু হবে উপরে আর নিচে, তো এখানে তো উপরে নিচে যাচ্ছেই না। তাহলে এখানে ওয়াই এর যদি কিছু না থাকে, ওয়াই সমান এখানে 0 হয়ে যাচ্ছে। আমি তো কিছুটা উপরে উঠিনি, কিছুটাও নিচে নামিনি, এখানে 0 হয়ে গেল। এক্স অক্ষরেখার উপর একটা বিন্দু নিলাম, সেটা হচ্ছে 2,0। যদি এক্স অক্ষরেখার উপর এখানে না নিয়ে এখানে নিতাম, যে কোনো একটা জায়গায়, এটাকে বি নাম দিতাম, তাহলে এখান থেকে পৌঁছাতে গেলে -1 ঘর, -2 ঘর, -3 ঘর, -3, ওয়াই সমান উপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না, তাহলে এটা ওয়াই সমান 0 হয়ে যেত। এক্স অক্ষরেখার উপর তুমি যেখানেই কোনো বিন্দু নাও না কেন, যেখানেই বিন্দু নাও না কেন, তুমি দেখতে পাবে এক্স অক্ষরেখার উপর প্রত্যেকটা বিন্দুতে ওয়াই এর কোনো ভ্যালু থাকে না, ওয়াই 0 হয়। অর্থাৎ এক্স অক্ষরেখার উপর ওয়াই সবসময় 0। এক্স অক্ষরেখার ওপর আমি যদি এটাকে সংখ্যায় লিখি, এক্স অক্ষ রেখার ওপর ওয়াই এর ভ্যালু অলওয়েজ 0। তো এক্স অক্ষরেখাকে আমরা ওয়াই ইকুয়াল টু 0 অক্ষর দ্বারা সূচিত করি। বোঝা গেল? এক্স অক্ষরেখাকে আমরা কিভাবে বুঝবো? তোমরা এরকম বলবে যে স্যার এক্স মানে এক্স ও এক্স ড্যাশ, হ্যাঁ এটা এক্স অক্ষরেখা। এর সমীকরণ কি? কিভাবে এটাকে ম্যাথামেটিক্যালি প্রকাশ করব?
ম্যাথামেটিক্যালি প্রকাশ করব y ইকুয়াল টু 0, অর্থাৎ x অক্ষরেখার উপর প্রত্যেকটা বিন্দুতে y এর মান 0, y এর কোনো ভ্যালু থাকে না। উল্টে আবার আমরা যদি y অক্ষ দেখি, লক্ষ্য করো y এর এখানে দাগ টানছি, মনে করো এটা 1, এটা 2, এটা 3, 4 and so on, এভাবে যাচ্ছে বাড়ছে। এটা হচ্ছে -1, -2, -3, -4 এরকম হচ্ছে। y অক্ষরেখার উপর যদি আমি এখানে একটা পয়েন্ট নিই, সেই পয়েন্টে যেতে গেলে কি হচ্ছে না, আমি x এর ডান দিকে যাচ্ছে না x এর বাঁ দিকে যাচ্ছে, x সমান আমাকে একটু সত্যি নড়তে হচ্ছে না, এক ঘর উপরের দিকে উঠে গেলাম, দুই ঘর উপরের দিকে উঠে গেলাম, পেয়ে গেলাম y। সে কাঙ্ক্ষিত বিন্দু, যেটাকে আমি সি নাম দিলে সি বিন্দুতে আমি পৌঁছে যেতে পারছি। তাহলে এখানে যেতে গেলে আমি y সমান কিছুটা পথ কি গেছি, যাইনি, তো যাইনি বলে 0। প্রথমে y এর ভ্যালুটা হয়, সেটা y এর ভ্যালুটা x এর ভ্যালুটা হয়, x এর ভ্যালু আমি 0 লিখলাম, পরে গিয়ে y এর ভ্যালু লিখছি 2, কেন আমি দুই ঘর উপরের দিকে গেছি। আমি যদি আরেকটু উপরে উঠতাম, এখানে যেতাম, সেই ক্ষেত্রে আমার বাঁ দিকে ডান দিকে x বরাবর কোথাও যেতে হতো না, x শূন্য হয়ে যেত এবং y এর মান গুনে গুনে দেখতে পাচ্ছি এটা হতো 4। একই রকম ভাবে এখানে নিলে কি হতো, x ইকাল টু 0 হতো, y ইকাল টু -3 হতো। তো x y অক্ষরেখার উপরে, অর্থাৎ y অক্ষরেখার উপরে, y অক্ষরেখার উপরে প্রত্যেকটা বিন্দুতেই যে x এর ভ্যালু, প্রত্যেকটা বিন্দুতে যে x এর ভ্যালু দেখতে পাচ্ছ, সেই x এর ভ্যালু ইকুয়াল টু 0, অর্থাৎ কিনা আমরা এটাকে লিখতে পারবো x ইকুয়াল টু 0। তাহলে খুব সোজা, যে x অক্ষরেখার যে ইকুয়েশন, x অ্যাক্সিসের যে ইকুয়েশন, অক্ষরেখার যে ইকুয়েশন, সেই সমীকরণকে আমরা বলছি y সমান 0, আর y অ্যাক্সিসের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনকে আমরা বলছি x ইকুয়াল টু 0। কোথাও কোথাও এরকম x সমান 0 বা y সমান 0 বলে দেবে অঙ্কে, তোমরা সেটাকে এইভাবেই কাজে লাগাবে। আমরা যেটা শিখলাম বা যেটা জানলাম সেটা হচ্ছে পুরো সিস্টেমটাকে আমরা 4টে টুকরো করেছি দুটো অক্ষরেখা দ্বারা। তার ভিতরে এইটাকে ফার্স্ট কোয়াড্রান্ট বলছি, সেকেন্ড কোয়াড্রান্ট, থার্ড কোয়াড্রান্ট, ফোর্থ কোয়াড্রান্ট। প্রত্যেকটা কোয়াড্রান্টের আলাদা আলাদা সিম্বল আছে, চিহ্ন আছে। আমাদের কিছু অঙ্ক থাকতে পারে, অঙ্ক থেকে তোমাকে বলতে পারে -5,3 অথবা 3,-2 এই বিন্দুটার অবস্থান বের করো। নিশ্চয়ই করতে পারবে। প্রথমটা হচ্ছে x, তারপরটা হচ্ছে y। x বরাবর 3 ঘর যাবো, যদি আমি এটার কথাই বলি, যে বিন্দুটা বেরোবে না কেন, x বরাবর 3 ঘর যাবো প্লাসের দিকে 1, 2, 3, y বরাবর 2 ঘর যাবো নিচের দিকে 1, 2, এখান থেকে এটা 1, 2। তাহলে এই যে বিন্দুটা পেলাম, সেই বিন্দুটাকে বলছি 3,-2। এই বিন্দুটা হচ্ছে 3,-2। তো বিভিন্ন বিন্দু দিয়ে দিলে, পয়েন্ট দিয়ে দিলে, সেই পয়েন্টগুলোকে তোমরা কিন্তু প্লট করতে পারবে গ্রাফ পেপারে। আমরা এর পরে যে জিনিসটা আলোচনা করবো, এর পরের চ্যাপ্টারে বা এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে আমরা স্যার এগুলো বের করছি কি কাজের জন্য, তাহলে কি জিপিএস সিস্টেম এইভাবে তৈরি হয়? হ্যাঁ, লোকেশন তো এইভাবে আমরা তৈরি করছি। কি কাজের জন্য করছি? দেখো, কাজের জন্য যখন করব, আমরা জানি দুটো পয়েন্ট যদি আমরা জুড়ে দিই, এখানে যদি এ পয়েন্ট থাকে, এটা যদি বি পয়েন্ট থাকে, দুটো পয়েন্ট যদি আমরা জুড়ে দিই সরল রেখা দ্বারা, স্কেল দ্বারা, তাহলে আমরা একটা সরল রেখা পাচ্ছি। তো এই সরল রেখার এখানে একটা বিন্দু ছিল, এখানে একটা বিন্দু ছিল, এবং প্রত্যেকটা বিন্দুর জন্য একটা কোঅর্ডিনেট ছিল, গুনে গুনে এক্স ওয়াই বের করে বলতে পারবো। তাহলে এই সরল রেখাটা তৈরি করলে, সরল রেখার উপরে বা সরল রেখা তৈরি হতে গিয়ে তো অসংখ্য বিন্দু লেগেছে, অসংখ্য পয়েন্ট লেগেছে। তো প্রত্যেকটা পয়েন্টের জন্যই কিন্তু আলাদা আলাদা করে এক একটা কোঅর্ডিনেট পাবো আমরা, অর্থাৎ স্থানাঙ্ক পাবো। একটা সরলরেখার মধ্যে অসংখ্য আমরা স্থানাঙ্ক পাবো। সেই স্থানাঙ্ক দ্বারা এর যে পথ দিয়ে যাচ্ছে, সেই পথটাকে কিন্তু আমরা মাপতে পারবো। গুগল ম্যাপ যেরকম দেখিয়ে দেয় পথ, তীর চিহ্ন দিয়ে যেরকম দেখিয়ে দেয়, আমরা কিন্তু পথটা মাপতে পারবো। অর্থাৎ এ থেকে বি পর্যন্ত যে পথ তৈরি হচ্ছে, সেই পথে কি কি পয়েন্টগুলো, অর্থাৎ কি কি পয়েন্ট এবং তার স্থানাঙ্ক বিন্দুগুলোকে কাজে লাগিয়ে আমি এই পথটা পেয়েছি। পথটা যদি এরকম না হয়ে, স্ট্রেট লাইন না হয়ে একটা সার্কেল আকৃতি হতো, গোলাকৃতি হতো, তো গোলাকৃতি হতে গেলেও কিন্তু আমরা এই যে পরিধির উপরে আমরা বিভিন্ন বিন্দু আছে, সেই বিন্দুটার একটা করে কোঅর্ডিনেট বের করতে পারতাম। এই বিন্দুটার কোঅর্ডিনেট কি হবে, এক্স এখানে যেতাম, এটুকু ওয়াই নামতাম, এটার কি হবে, এক্স আর একটু বেশি যেতাম, ওয়াই পাশেরটুকু নামতাম, প্রত্যেকটা বিন্দুর জন্য পাবো। তাহলে আমরা এখানে বিভিন্ন রকম যে জিওমেট্রিক্যাল শেপ আছে, যে জ্যামিতিক যে বিভিন্ন রকম ছবি আছে, আকার আছে, একটা স্ট্রেট লাইন থাকতে পারে, একটা সার্কেল থাকতে পারে, একটা ইলিপস থাকতে পারে, প্যারাবোলা থাকতে পারে, বিভিন্ন রকম জিনিসপত্র থাকতে পারে ছবিতে। সেই ছবিগুলোকে কিন্তু আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে, সমীকরণের মাধ্যমে সেই ছবিটাকে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো। এবং এর পরবর্তী যে আমাদের অঙ্কগুলো কষতে হবে, সেই অঙ্কগুলো কষতে গিয়ে তোমরা দেখবে যে এই যে একটা এ আর একটা বি,
দুটো পয়েন্ট দিয়ে একটা ইকুয়েশন তৈরি করেছিলাম, সরল রেখার ইকুয়েশন তৈরি করেছিলাম। অর্থাৎ সেটাকে আমাকে তৈরি করে দেখাতে হবে। এই সরলরেখাটা কি হবে, বিন্দু যদি এখানে একটা বিন্দু হয় সেই বিন্দুটা সি নি, তাহলে দুটো কিন্তু আলাদা, দুটো সরলরেখার ইকুয়েশন আলাদা হয়ে যাবে। ইকুয়েশন বলতে কি সেটা আমরা যখন আলোচনা করব তখন ইকুয়েশন ব্যাপারটা আমি বুঝে দেবো। আমরা আশা করি এটুকু বুঝতে পারলাম, যে জিনিসগুলো আমরা কাজে লাগিয়েছি এই জিনিসটা আরেকবার দেখবে, তোমরা বইয়ে লেখা আছে, বইটা ভালো করে পড়বে, তাহলে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা কিছু অঙ্ক করাবো, সে অঙ্কগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। বাকি অঙ্ক যেগুলো করাবো না সেগুলো তোমরা করবে, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে এবং আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ।